আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। লানু জিয়াউর চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি গতদিন তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের একটা ক্লাস দেখাইছিলাম। আজকে চলো শুরু করা যাক আমাদের বাকি ক্লাসটা। আমাদের প্রথম যেটা আছে আইসোটোপ, আইসোটোন আর আইসোবার। আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, পরমাণুর মডেল, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো আমাদের প্রথমে আসতে হবে আইসোটোপ। আইসোটোপ, তো এখানে আইসোটোপ মানে কি? একই। আর আইসোটোপ মানে একই, আর পি মানে হলো প্রোটন। প্রোটন, এই পি মানে কি বোঝাতে পারে? প্রোটন। তাহলে আইসোটোপ মানে আইসো মানে সমান, আর পিতে প্রোটন। যেসব পরমাণুর যেসব প্রোটন সংখ্যা সমান এবং নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন, তাকে বলবো আমরা এই আইসোটোপ। সেম একই আইসোটোপ। টোনতে বোঝায়, এখানে আইসোতে বোঝায় একই, আইসোতে একই। আর এই টোনতে বোঝানো হয়েছে নিউটন। এই টোনতে বোঝানো হয়েছে নিউটন। তাহলে আইসোটোন মানে কি হবে? আইসোটোন মানে হলো যে সকল পরমাণু নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, তাকে আমরা বলবো এই আইসোটোপ। এবার আইসোবার। আইসোবার, তাহলে এখানে লেখা যায় আইসোবার। তো আইসোবারের ক্ষেত্রে আইসোবার বারতে এখানে বোঝানো হচ্ছে ভর সংখ্যা। তাহলে আইসোবার মানে যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন, সেই সকল সংখ্যাকে বলবো আমরা এই আইসোবার। তাহলে আমি তিনটা আরেকটু রিপিট করি, দেখো রিড করলে তোমাদের একবারে ভালোভাবে জানা হয়ে যাবে আশা করি। তো প্রথমত দেখো আইসোটোপ। আইসোটোপকে ভাঙতে পারি আমরা আইসোটোপ। তাহলে এখানে এই পিতে বোঝায়, পিতে মিন করে প্রোটন। তাহলে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন সমান, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর ও নিউটন সংখ্যা ভিন্ন, সেই সকল তাদেরকে আমরা বলতে পারবো কি এই আইসোটোপ। তারপরে হচ্ছে আইসোটোন। আইসোটোন এন, এখানে এই সোটন, এই সোটনের বোঝা এন। তাহলে যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান, ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, এই সংখ্যাকে আমরা বলতে পারবো এই আইসোটোন। আইসোবার। আইসোবার, এখানে আমরা এই যে বার বলি, আমরা বলতে পারি যে এই বারে ভর সংখ্যা বোঝানো হয়েছে। এখানে কিন্তু বারে ভর সংখ্যা বোঝানো হয়েছে। যেসব পরমাণুর ভর সংখ্যা একই, যেসব পরমাণুর ভর সংখ্যা একই, প্রোটন ও নিউটন সংখ্যা ভিন্ন, সেই সব ওকে আমরা বলতে পারবো এই আইসোবার। তো এখানে এখানে কিভাবে এই আইসোটোপ থেকে দেখো কিভাবে আইসোটোপ থেকে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর আনতে পারি। যেমন ধরো তুমি যে ক্লোরিন 35 প্লাস ক্লোরিন 37, তাহলে এই যে ক্লোরিন 35 এটা প্রকৃতিতে পাওয়া যায় 75%, আর এটা পাওয়া যায় 25%। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে আনতে পারি? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে পারি? তার মানে এই যে প্রকৃতিতে ক্লোরিন যেটা পাওয়া যাবে 35%, যার ভর সংখ্যা এখানে আইসোটোপ 35,
এই ক্লোরিনের 35 কত পার্সেন্ট পাওয়া যায় 75 প্লাস এখন ক্লোরিন যে 37 যায় আইসোটোপটা সেটা 37 আর এটা কত পার্সেন্ট পাওয়া যায় 25% এই ভাগ 100 এখানে কাজ করো এই 35 কত আসবে 5 আসবে আরেকটা যেমন কপার 63 আর কাপড় 65 তো এই যে কাপড় দেখো এই কাপড় 63 এটা প্রকৃতিতে পাওয়া যায় 75% আর এটা পাওয়া যায় 25%। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কি বলবো আমাদের সূত্র হলো যেটা যত পার্সেন্ট থাকবে ওর যে আইসোটোপ ওটা দিয়ে কি করতে হবে ওটা দিয়ে গুণ করতে হবে তাহলে 65 গুণ হলো 75 প্লাস এটা কত আছে 65 গুণ হলো 25 ভাই কত এই 100। তো এটাকে ক্যালকুলেশন করো একবারে 63.5। তাহলে আমরা এই আইসোটোপ থেকে কিভাবে এই আপেক্ষিক পারমাণবিক ভর আনা যায় সেটা বের করতে পারলাম। এখন দেখো তাহলে দেখো তোমরা এভাবে চেষ্টা করো তোমাদের বই তো আছে জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম তাই না। তো দেখো পরবর্তীতে কি হয় তো দেখো বলছি এইটা দেখো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তাই না। তো এই যে তেজস্ক্রিয় আইসোটোপটা কাকে বলে যেসব পরমাণু নিজে নিজে বা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা বেটা গামা রশ্মি উৎপাদন করে এটাকে বলবো আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে কি তেজস্ক্রিয় আইসোটোপ হলো এই প্রত্যেকটি পরমাণু ভেঙে তার ভেঙে আলফা বেটা গামা রশ্মি উৎপাদন তৈরি হয় এটাকে বলবো আমরা তেজস্ক্রিয় আইসোটোপ। তো তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ব্যবহার দেখো আছে এখানে ইউরেনিয়াম 337 যেটা ভেঙে কি হয় এটা হয় এটা বলে ট্রান্সিয়াম এবং তাহলে এই তেজস্ক্রিয় আইসোটোপটা কাকে বলে যেসব পরমাণু স্বতঃস্ফূর্তভাবে নিজে ভেঙে আলফা বেটা গামা রশ্মি উৎপাদন করে সেগুলোকে আমরা বলবো যে তেজস্ক্রিয় আইসোটোপ। তো তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ব্যবহার দেখো যেমন ইউরেনিয়াম 337 যেটা ভেঙে হয় থোরিয়াম আর হলো হিলিয়াম এবং গামা রশ্মি। তারপর দেখা যাচ্ছে টেকনিশিয়াম ভেঙে কি হয় টেকনিশিয়াম প্লাস গামা রশ্মি। কোবাল্ট ভেঙে কোবাল্ট হয় আর হলো কি করো গামা রশ্মি উৎপন্ন। এটা কিসের কাজে ব্যবহার করা হয় এটা টিউমার নির্ণয় ও টিউমারের কোষ ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। আয়োডিন থাইরয়েডের ক্যান্সার রোগের জন্য এটা ব্যবহার করা হয়। ফসফরাস 32 এটা রক্তের লিউকোমিয়া রোগের জন্য চিকিৎসা করা হয়। তাহলে এইগুলো তোমাদের বইতে বসে তোমরা একটু ভালো করে আরো দেখতে পারবো দুই একবার যদি দেখো তাহলে ইনশাল্লাহ অবশ্যই। তাহলে দেখো আমাদের লিস্টের দুইটা শেষ হয়ে গেল এবং একটা বহুল গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করবো সেটা হচ্ছে পরমাণুর মডেল। তো আমরা জানি যে 1911 সালে এই বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম এটা সম্পর্কে পরমাণুর মডেল সম্পর্কে একটা ধারণা দেন। তো সেই মডেলটার মধ্যে আসলে কি ছিল দেখো সে এরকম একটা পরীক্ষা করলো দেখো যে এটা ছিল এরকম। তো এই যে পরীক্ষাটা এটাকে বলা হয় আলফা নিউক্লিয়ন পরীক্ষা। আলফা নিউক্লিয়ন পরীক্ষা। তো সে এরকম ধরুন এটা কিন্তু এটা কিন্তু এই যে হিলিয়াম এটা কিন্তু পজিটিভ রেট। তো এখানে যখন এভাবে আসে দেখা যায় মাঝখান থেকে ও এভাবে বিচ্ছুরিত হয়ে এদিকে চলে যায়। এখন যখন এই ভদ্রলোক যখন এই পরীক্ষাটা করতে গিয়ে সে এই পরীক্ষাটা করার পর দেখা গেল এই যে রশ্মিগুলো এখানে তীব্র বেগে এসে এই পরমাণুর ঠিক মাঝখানের আগে এখানে ঢুকে এই সোজা নেড়ে বিস্তৃত হয়ে এই যে দুই পাশে চলে যায়।
তখন এই ভদ্রলোক এখানে উনি চিন্তা করলো যে আসলে কি কারণ হলো। উনি তখন একটা বলল যে যেহেতু এটা আমাদের পজিটিভ চার্জ, এখানে যেহেতু বিকশিত হয়ে বিস্তৃত হয়ে চলে যাচ্ছে দুই পাশ দিয়ে, মাঝখানে যাচ্ছে না, তাই না? তখন এ বললো যে আসলে এই যে পরমাণু কেন্দ্রে এখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট কিছু আছে, কারণ আমরা জানি যে সমুদ্রের পরস্পর কি করে আকর্ষণ করে, আর বিপরীত ধর্ম কি করে পরস্পর আকর্ষণ করে। তো এখন যদি এখানে যদি পজিটিভ কিছু না থাকতো তাহলে কিন্তু কি সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু না যে বিস্তৃত হয়ে তৈরি করা যেত। এই থেকে এই ভদ্রলোক তখন বললো যে পরমাণু কেন্দ্র একটা কিছু আছে, তার নাম তিনি অভিহিত করেন যে এটা হলো নিউক্লিয়াস। এবং তিনি আরো বলেন যে এই নিউক্লিয়াসের মধ্যে যতটা ফাঁকা জায়গা থাকে তার তুলনায় এই নিউক্লিয়াসটা অতি নগণ্য। যেমন মনে করো যে আমার ওজন 90 কেজি, তো আমার তুলনায় আমার যে হার্ট, আমার যে পিত্তথলি এগুলো আছে, আমার তুলনায় কতটুকু ছোট হতে পারে। তো আমার সমস্ত বডির ওজনের তুলনায় এই যে পিত্তথলি, এই যে হার্ট খুবই সামান্য। তো সেই তুলনায় এই যে পরমাণুটার ভেতরে যে খালি জায়গা থাকে, সেই জায়গার তুলনায় এই যে নিউক্লিয়াসটা অতি সামান্য। তাহলে তাহলে একটা কি পাইলাম তো আমরা, যেখানে ধনাত্মক চার্জ একটা থাকে সেটার নাম দেয় সে কি, সেটার নাম দেন তিনি নিউক্লিয়াস। এবং আরেকটা জিনিস বলে দেয় এই টোটাল যে জায়গা থাকে পরমাণুর ভিতরে, ওর ফাঁকা জায়গা থাকে তার তুলনায় নিউক্লিয়াসটা অতি নগণ্য। এখন আমাদের উনি বলছে যে আরেকটা যে সেটা হলো দেখো এখানে এই যে এটা নিউক্লিয়াস, এটাকে কি ধনাত্মক বিশিষ্ট চার্জ আছে, আর এইটা এই যে কক্ষপথ, এই কক্ষপথে একে কেন্দ্র করে ইলেকট্রন কিন্তু ঘুরতেছে। তো এই যে ইলেকট্রন ঘুরতেছে এই যে ইলেকট্রন, এটা আমাদের এটা চার্জ নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে কিন্তু এই যে এখানে এসে ওই ঋণাত্মক ইলেকট্রনকে কি করে আকর্ষণ করে, এই কেন্দ্রে থাকা যে ধনাত্মক চার্জ আছে সেটা। এখন এইটা যে বল দ্বারা আকর্ষণ করে একে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এই যে এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, একে যে বল দ্বারা আকর্ষণ করতে এটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এবং যখন এভাবে ইলেকট্রনগুলো এই যে কেন্দ্রে এখানে থাকে, এই ইলেকট্রন এই কেন্দ্রগুলো যখন এই পাশে চারপাশে ঘুরে, চারপাশে এভাবে যখন ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকে, এখানে দেখো যে এই যে আকর্ষণ, তো এভাবে ঘুরতে থাকলে তো ওকে সিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? সেজন্য ও কি করে আবার এই যে এভাবে আকর্ষণ করে ধরে রাখে যাতে সিটকে না পড়ে যায়, এখন দেখো যে এই যে আমার কেন্দ্র থেকে ইলেকট্রনের সিটকে পড়ে না যায়, এটা যে বলটা একে বলা হয় কেন্দ্রতিক বল। একে বলা হয় কি কেন্দ্রতিক বল। এই যে ইলেকট্রনগুলো যেভাবে ঘুরতেছে এখানে তো সিট পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, এই প্রবণতা যাতে সিটকে না পড়ে সেটা যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলবো আমরা কেন্দ্রতিক বল। তো এই জায়গা যখন এভাবে ঘুরতে থাকে তখন কি করে, এক্স্যাক্টলি যেটা কাজ হয় সেটা এই ইলেকট্রনগুলো তো কি এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতে ওকে যদি এভাবে তুমি ঘোরার ক্ষেত্রে এই যে চার্জ দ্বারা ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ দ্বারা একে অপরকে আকর্ষণ করে রাখে, তাই না? এইটা যদি না রাখতো তাহলে কি হতো, তাহলে কিন্তু এই ইলেকট্রনটা কি বাইরের সিটকে চলে যেত, অথবা তখন কি হতো, তখন এই কেন্দ্রে চলে আসতো। তো চলে আসলে তখন তার কি, তখন যদি চলে আসতো এই জন্য এই পরমাণুতে এই যে এখানে কেন্দ্রতিক বল আর এই যে কেন্দ্রতিক বল, আর এখানে এই ইলেকট্রনের চার্জ আর এখানে যে পজিটিভ যেটা থাকবে এটার দুইটার চার্জ সমান। যদি সমান না হতো তাহলে কি হতো, ইলেকট্রনগুলো এরকম সিটে চলে যেত আলাদা, আর অথবা এখানে কেন্দ্রে চলে আসতো। এই জন্য উনি এখান থেকে কি করেন, এই ভদ্রলোক যে এই তথ্যে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আসলে এখানে যেটা থাকবে, এখানে
যে পজিটিভ যেটা থাকবে আর নেগেটিভ থাকবে, এটা দুইটার সামগ্রিকভাবে দুইটার চার্জ শূন্য। তাহলে দেখো এখন এই যে রাদারফোর্ড এই ভদ্রলোক যে এই তো পরমাণু যে আমাদের যে তথ্যগুলো দিল এর উপর কিছু সীমাবদ্ধতা কি? এই ভদ্রলোক তখন বলছে যে আসলে যে মডেলটা সে আলোচনা করছে বা উপস্থাপনা করছে সেই মডেলটার আকার বা আকৃতি কেমন হবে এটা বলে দেওয়া হয়নি। এবং আরো বলা হয়েছে যে এই মডেলের একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিভাবে তার বিভিন্ন কক্ষপথে পরিবহন করবে এটা কিন্তু সে বলে। এবং সে আর একটা বলছে আসলে যেহেতু এই মডেলটা সে সৌর মডেলের সাথে তুলনা করছে, তো সৌর মডেলের সাথে তুলনা করলে এখন সৌর মডেল তো সূর্য এবং গ্রহের মধ্যে আবর্তনশীল। তো এখন তো আবর্তনশীল হলে সূর্য এবং গ্রহ তো আবর্তনশীল ঘুরতেছে, আসলে তো এক্সট্রা এদের কোনো কি চার্জ নেই। কিন্তু পরমাণুর কেন্দ্রে যখন পরমাণুর নিউক্লিয়াস থাকবে এবং বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকবে, এগুলো তো চার্জ আছে, তাই না? তাহলে একটি চার্জহীন বস্তুর সাথে একটি চার্জযুক্ত বস্তুকে যদি আলোচনা করে তাহলে এটা ঠিক হতে পারে না। এবং সে বলছে ম্যাক্সওয়েলের তড়িৎ তথ্য অনুসারে বলছে যে আসলে ইলেকট্রনগুলো ঘুরতে যখন ঘোরে তখন ওর শক্তিটা কি হয়, হারায়। তো শক্তি হারাতে সে একসময় কি হবে, কেন্দ্রে পতিত হবে। কেন্দ্রে পতিত হলে তোর কোনো অস্তিত্বই থাকবে না। যেমন তোমরা মনে করো যদি একটা কয়েল বা একটা রশি, তুমি একটা কয়েল বা একটা রশিকে এভাবে ওই মডেলটার মতো যদি তুমি এভাবে গোল করে এখানে তো আগুন দিয়ে দাও, তাই না? কি হবে, এভাবে জ্বলতে কি হবে, একবারে নিউক্লিয়াসে পতিত হবে এখানে এসে। যেমন কয়েলটাই ওটা উদাহরণ দিতে পারি যে কয়েল তুমি যখন জ্বালানোর পরে একসময় কি ঘুরতে তার কোনো অস্তিত্বই থাকে না। তো এই যে এই চারটা আমি সীমাবদ্ধ করে বললাম, এই সীমাবদ্ধর কারণে এই ভদ্রলোকের এই মডেলটা কি হয় নাই, সর্বজন স্বীকৃতি হয় নাই। ওকে, তাহলে এই রাদারফোর্ড পরমাণু মডেলের এই ভদ্রলোক যদি এই তথ্য দেওয়ার পরে, এই মডেলটা দেওয়ার পরে ঠিক তার 2 বছর পর আরেক ভদ্রলোক আছে নিলস বোর। এই ভদ্রলোক এর উপর আবার গবেষণা করে ঠিক তার 2 বছর পরে 1913 সালে সে এর উপরে একটা মতবাদ প্রকাশ করে। সেই মতবাদটা বলছে যে পরমাণুর যে সকল ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো যেমন পরমাণুর যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো তো এই কক্ষপথে তার কি সে স্বাধীনভাবে চলতে পারে না, তার একটা নিয়ম করা থাকবে। এবং কিভাবে ঘুরবে, দেখো পরমাণুর যে ইলেকট্রনগুলো এই যে নিউক্লিয়াস কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কিভাবে ঘুরবে, সে তো স্তম্ভে ঘুরতে পারবে না। তো তখন এই ভদ্রলোক বলল যে আসলে এই পরমাণুতে যে বিভিন্ন কক্ষপথ আছে, এই কক্ষপথগুলো বৃত্তাকার হবে। কি বললো তিনি, এই নিলস বোর এই ভদ্রলোক বললো যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো ঘুরে আসলে ইলেকট্রনগুলো হবে বৃত্তাকার। কি হবে, বৃত্তাকার। এবং সেই বৃত্তাকারগুলো কি হবে, এই যে বিভিন্ন বৃত্তাকার কক্ষ এখানে বলতে পারি আমরা কি, এই যে এই বৃত্তাকার কক্ষপথগুলো হলো কি বলি, অরবিট, শেল, শক্তি স্তর বা কক্ষপথ। এটা কিন্তু প্রথমে এই নিলস বোরের কাছ থেকে আমরা পেয়েছি। তো সেটা হলো কি যে অরবিট, তারপরে শেল, এটা হলো কি বলতে পারি যে কক্ষপথ আর শক্তি স্তর। এই ভদ্রলোক এই শক্তি স্তরগুলোকে সে কে এল এম এন ও পি কিউ দ্বারা প্রকাশ করে। এখানে এল সমান 1 2 3 4 5 6 7 এভাবে।
তাহলে সে যেটা বলতো এইটা। এখন সে আরেকটা কথা বলছে এই ভদ্রলোক, সেটা বলছে যে যখন এই ইলেকট্রন গুলো এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে সে লাফ দিয়ে যেতে পারে। এই ভদ্রলোক, এই ভদ্রলোকটা সে ভদ্রলোক যে এই ইলেকট্রন গুলো এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফ দিতে পারে। তো এই যে যখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দেবে তখন সে শক্তি শোষণ করবে, তখন সে শক্তি শোষণ করবে। আবার যদি এই যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তাহলে বিকৃত হবে। এই বিকৃত হয়ে যে রূপে আসবে সেটা আসবে বর্ণালী রূপে। কোন রূপে আসবে? বর্ণালী রূপে, বর্ণালী রূপে আসবে। তো এই যে এখান থেকে যে এখানে ইলেকট্রনটা লাফ দিয়ে গেল, এই তথ্যকে বলা হয় কোয়ান্টাম লম্ব। মনে রাখবা যে এই ইলেকট্রন যে এখান থেকে লাফ দিয়ে ওখানে যায়, এটা যে তথ্য, সেই তথ্যের নাম কোয়ান্টাম লম্ব। ওকে, তো এখন দেখো, এখন এটা একটু মনে রেখো। তো দেখো, আমরা কিন্তু একটা জিনিস জানি, এবার এই ভদ্রলোকের কিন্তু যে তো এই যে নীলজ বোর, এই ভদ্রলোকের যে পরমাণুর মডেলের দেন, এই মডেলের কিছু পরবর্তীতে দেখা গেল কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা গেল। তো ত্রুটিগুলো কি? সে বলছে যে যখন এই যে এক উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে সেটা বর্ণালী রূপে আসে, কিন্তু বর্ণালী রূপে আসে। এই যে বোর পরমাণুর মডেলে যে এই বদলে যে পরমাণুর মডেলটা দিয়েছে, এখানে আসলে কিছু ত্রুটি এবং বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। সে বলছে তার যে মডেল, এই মডেলে একটি পরমাণু, বোর পরমাণুর মডেলে উনি আবিষ্কার করার পরে এটা সম্পর্কে সবাই একটু যাচাই বাছাই করার পরে এখন দেখলো যে এখানে তার কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা যায়। সেটা যে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে করা যায় ঠিকই, কিন্তু একাধিক পরমাণুর যদি ইলেকট্রন থাকে সেগুলো ব্যাখ্যা করতে এটা ব্যর্থ হয়, এবং সে আরেকটা কথা বলছে যে এই যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যে ইলেকট্রনগুলো যখন আসবে, অর্থাৎ উচ্চ থেকে নিম্নতে আসবে, বর্ণালী রূপে আসবে, সে বলছে একটি মাত্র রেখা হবে। আসলে এটা অতি উচ্চ যন্ত্র ব্যবহার করে দেখা গেছে না, এখানে অনেকগুলো বর্ণালী আসে, এটা দেখা গেছে। এবং বোর পরমাণু মডেল অনুসারে বলছে যে এবং তিনি আরেকটা কথা বলছে যে পরমাণুটা আসলে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথের যে ইলেকট্রনগুলো ঘোরে এটা আসলে বৃত্তাকার। পরবর্তীতে দেখা যাচ্ছে আসলে না, এটা বৃত্তাকার না, অবৃত্তাকার হতে পারে। এই ছিল এই ভদ্রলোকের সীমাবদ্ধতা। ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে আমরা যে কে এল এম এন ও পি কিউ, এটা কি এই বোর্ডস মডেল থেকে কিন্তু এটা পেয়েছি। তো এখানে আমরা তোমরা অতি একটা জনপ্রিয় সূত্র, সেটা হলো 2m স্কয়ার ইলেকট্রন বিন্যাসের। তো এখন দেখো এই 2n স্কয়ার, এই সূত্র 2 ইনটু কে শ্রেণী, কে সমান 2 ইনটু 1 স্কয়ার কত হবে 2, কে পড়বে হচ্ছে l সমান 2 ইনটু 2 স্কয়ার কত হবে 8, তারপরে m সমান কি হবে 2 ইনটু 3 স্কয়ার হবে 18, m সমান 2 ইনটু 4 স্কয়ার তাহলে 32। তাহলে এটা আমাদের এই যে ইলেকট্রন শক্তি স্তরের ইলেকট্রনগুলো থাকবে কে শেলে দুইটা, এল শেলে কয়টা 8। তাহলে দেখো আমাদের শক্তি স্তরের ইলেকট্রনগুলো থাকবে কে শেলে দুইটা, এল শেলে 8টা, এম শেলে 18টা, এন শেলে 32টা। এখন দেখো পটাশিয়াম 19। তো এই অনুযায়ী আমাদের কত হবে 2 8 9 এভাবে হবে। কারণ কি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর। তো প্রথম শক্তি স্তর কয়টা আছে দুইটা, এই তৃতীয় শক্তি কয়টা 8টা, ঠিক আছে। তাই আমাদের এখানে তো জবাবটা ছিল কয়টা 18টা।
18টা পর্যন্ত আমরা যাইতে পারবো, কিন্তু এখানে 9 যেতে পারবো না? অবশ্যই পারবো নাকি? তোমাদের মতামত কি? না, সেক্ষেত্রে এখানে আমরা যেতে পারবো না, এখানে যেতে পারবো না। কেন? এখানে আসলে হবে এভাবে, এভাবে আমি পরে দেখা দিচ্ছি। তো এইভাবে এখন তাহলে এগুলো হলো প্রধান শক্তি স্তর। এবার এইবার উপশক্তি স্তর, উপশক্তি স্তরের মধ্যে আমাদের যেগুলো আছে সেটা হলো এস সমান কত 2, এস পি পি সমান হলো 6, এস পি ডি ডি সমান হলো 10, আর এফ সমান কত এই এস পি ডি এফ। এটা হলো উপশক্তি। মানে এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা ইলেকট্রন, পি সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা 10টা ইলেকট্রন, ডি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টা, আর এফ এর সর্বোচ্চ কয়টা এই এফ এর ধারণ ক্ষমতা 14টা। এখন এই যে এভাবে যদি এখানে 9 থাকতো, 9 থাকতো, তাই না? হতে পারতো, কারণ কি দেখো এখানে আছে। কিন্তু এই যে ইলেকট্রন কিভাবে আসলে এভাবে হয় না, হয় এভাবে ইলেকট্রনকে কিভাবে বিন্যাস করলে স্থিতি এবং অস্থিতি হবে, অর্থাৎ শক্তিশালী এবং শক্তিশালী হবে না, সেইটার যাচাই বাছাই করে 2টা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। আমার কথাটা আবার খেয়াল করো, যে ইলেকট্রন কি, যে একটা স্থিতির একটা ব্যাপার আছে, স্থিতির একটা এবং অস্থিতির একটা ব্যাপার আছে। তো যদি ইলেকট্রন স্থিতি এবং অস্থিতির এই ব্যাপারটাকে, যদি ইলেকট্রন স্থিতি কতটি ইলেকট্রন গেলে স্থিতি থাকবে, কতটি গেলে স্থিতি থাকবে না, সেটা সমস্তের উপর যাচাই বাছাই করে 2টা কথা এখানে গুরুত্বপূর্ণ আছে। সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো প্রধান কোয়ান্টাম এবং সহকারী কোয়ান্টাম। তো তোমাদের বইতে শুধু একটা দেখো আছে, সেটা আমি দেখাই। তোমাদের বইতে দেখো এভাবে একটা মডেল আছে যে 1s 2s 2p 3s 3p 3d 3 কারেক্ট। দেখো তোমাদের বইতে এরকম একটা দিয়েছে, দেখো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6p 6d, আমাদের 7s 7p 7p 8 8s, এভাবে আরো আছে, তাই না? তো এখানে দেখো, এখানে আমাদের কিভাবে ইলেকট্রনগুলো আসলে এই যে এসপিডি কিভাবে ঢোকে সেটা আমরা দেখব। তো প্রথমে আমাদের ইলেকট্রনটা এভাবে ঢুকবে, এভাবে, তারপরে এভাবে, তারপরে কি হবে এইভাবে, এভাবে, তারপরে এভাবে, এভাবে, তারপরে এইভাবে, এভাবে, এভাবে, তারপরে এভাবে, 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 তারপরে এইটা, 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 তারপরে এটা, 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 এভাবে, তাই তো? তাহলে এইগুলো ইলেকট্রনগুলো ঢোকে। তো এই অনুযায়ী দেখো, তাহলে আমাদের এস সর্ব কয়টা দেয়? 2টা, এখানে দেয় কয়টা? 2টা, এখানে দেয় কয়টা? 6টা, তো এখানে দেবে 2টা, এখানে দেবে 6টা। এখন বলো, এখন কি 3তে লিখবো? আমাদের কিন্তু ইলেকট্রন কি এই যে আগে কি কোনটা লিখবো দেখো তো, এটা যখন দিছি 3p তে দিছি যখন, তখন কি এর মধ্যে 3d তে যাওয়া যাবে, এটা আমাদের সূত্র অনুসারে যাবে হলো 4 তখন এখানে না দেওয়া কি হবে, এটা, এটা যাবে, তারপরে তারপরে যাবে এটা, এটা,
তারপরে এটা, তারপরে এটা, তারপরে কোনটা যাবে এটা, কটা 10টা 6টা 2টা, কটা 14টা 10টা 6টা, আর কয়টা 2টা, 14টা কয়টা 10টা 6টা 2টা। এখন তাহলে চলো দেখি যে এই যে ইলেকট্রনিক্সটা, তো এখানে একটা জিনিস মনে চলতে তোমাদের যে কক্ষ যেমন দেখো 3D, সরি, তাহলে দেখো, তাহলে দেখো যে এইবার আমরা এই ইলেকট্রনটা বিন্যাস করি, তাহলে 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6 3s স্কোয়ার 3p 6 3p, তাহলে কত হবে 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6 3s স্কোয়ার 3p 6, তাহলে আমাদের পড়াশোনা তো 19 আছে, তাহলে ইলেকট্রন কয়টা আছে দেখি 2 2 4 8 10 12 12 6 18, 12 6 18। এখন তো আমাদের কি আছে 3D, তারপর হলো 4s। এখন এখানে তো 3D অরবিটাল আছে, 3 তো আগে তো 3 তে দেওয়ার কথা ছিল তাই না, কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখেছি যে না, এটা আগে এই 3D তে যাওয়ার আগে ইলেকট্রন কিসে যাবে 4s এ, 4 এ যাবে, 3D তে যাওয়ার আগে যাবে 4s এ, এই কারণে এই এখানে হবে 1 আর এখানে কিন্তু হবে কি, এরকম দিতে পারো এখানে দেবা 0, কি দেবে এই 3D তে, তাহলে যাবে 0। তার মানে এখানে আমরা দেখতে পারলাম যে যে ইলেকট্রনগুলো যেটা বেশি সক্রিয় সেটা আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং যেটা কম সক্রিয় সেটা পরে করবে। এর থেকে বোঝা যাবে যে আমরা যে এই যে 3D থেকে 4s অরবিটালটা, মানে 4sটা বেশি সক্রিয়, এই জন্য 3D তে না যায় 4s এ যায়। যেমন ধরো 3D এটা আর হলো 4s, এখানে মনে করো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কত 2 আর এখানে কত 0, তাহলে 3D সঙ্গে হবে তাহলে n প্লাস l, তাহলে n এর কত আছে 3 প্লাস 2 সমান 5, আর এখানে কি হবে 4, তাহলে 4 এর সমান কত 4 প্লাস কত 1, 4 প্লাস 0 সমান কত হবে 4। তার মানে এটা বোঝাচ্ছে যে আগে যেটা বেশি সক্রিয় সেটা যাবে। তো এইটাই এখানে এটা সম্পর্কে তোমাদের আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব শুধু এই ইলেকট্রন বিন্যাসের উপর, আজকে সমগ্র করতেছি তাই না। এটা এখন দেখো, তার মানে এই যে ইলেকট্রন বিন্যাস করলাম আমি, এখানে এই যে ভদ্রলোক রাদারফোর্ড যে মৌলের 18টি ইলেকট্রন আছে সেটা খুব ভালোভাবে এই ভদ্রলোকের মডেল দিয়ে করা যায়, কিন্তু বাকি যে মৌলগুলো আছে এর থেকে বড় 18 থেকে পরে যে মৌলগুলো আছে এই মৌলগুলো কিন্তু যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কিন্তু এটা ছাড়া আর গতি নেই তাই না। তখন কি করতে হবে, তখন এইগুলো এই KLMN আর SVD উপস্থিত এইগুলো অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। ওকে, তাহলে দেখ এই যে ইলেকট্রনগুলো দেখালাম এর থেকে কিছু ব্যতিক্রমী আছে। ব্যতিক্রমী ইলেকট্রনগুলো যেমন করো আছে কি ধরো ক্রোমিনিয়াম 24, এটা তাহলে দেখো 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6 3s স্কোয়ার 3p আর 6 3d 4s, তাহলে ইলেকট্রনগুলো আমরা বলে 2 2 4 10 12 18 18 24, এখানে 6 দিয়ে দিতাম তেত হয়ে যেত, কারণ আমাদের তো ওই যে বলছে না যে কত তৃতীয় নম্বর সেল এম সেল 18টা যায়, কিন্তু আমাদের তো এখানে তো 18, তো এখনো কয়টা বাকি, এখনো কিন্তু আরো 12টা বাকি, তাহলে 6টা যায় না, এইগুলো যায় না। এখানে কেন যায় না সেটা প্রশ্ন। এখানে তো আগে দেওয়ার কথা ছিল যে বা এরকম হওয়ার কথা ছিল, মেন ছিল এরকম, কারণ কি আগে এস অরবিটাল পূর্ণ হবে, তাহলে 3D আগে 4s এ দেওয়ার কথা ছিল,
কিন্তু তা না যে এ যদি এরকম যেত, আসলে ইলেকট্রনগুলো এরকম যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তা না যে আসলে এখানে যায় এভাবে, এইভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়। কেন যায়, কেন যায় এটা প্রশ্ন, তাই না? এটা কিন্তু কেন গেল, যে তুমি তো বলতে পারো স্যার এখানে তো আমাদের জানি যে এই এম এন কে এল এম, সরি কে এল এম, এল তো তৃতীয় শ্রেণী, তো এখানে তো 18টা থাকার কথা ছিল, তো 6টা আছে আমাদের, একটু 6টা এখানে দিয়ে দেই, কারণ এই তো 18টা পর্যন্ত যাইতে পারবে এখানে এই মধ্যে আমাদের পরে 18 তো 8 8, তাহলে তো এখানে তো যার কথা ছিল এভাবে 4 আর কত 2, কারণ আগে জানি আমরা এই সলিড লাগে আগে হয় পূর্ণ হয়, তো এটা খুব বেশি সক্রিয়, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, বলছে না যে এটা ব্যতিক্রম, যে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসে এস সরি পি এবং ডি, এটার পূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতি। তো আমরা ডি পি, পি এর পূর্ণ অবস্থা তো অর্ধপূর্ণ অবস্থা কত 3, ডি এর পূর্ণ অবস্থা কত 10, আর ডি এর অর্ধপূর্ণ অবস্থা কত 5। এই ক্ষেত্রে তোমার এটা বলে, তবে তখন কি করে এটা, এটা তখন এই যে অর্ধপূর্ণ অবস্থা স্থিতিশীল অর্জন করে ও এভাবে করে, তার মানে এটা করে। তো এটা এরকম ইলেকট্রন যেমন কপার কত 29, 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6, 3s স্কয়ার, 3p6, 3d আর হলো 4s, 3d। এইবার দেখো তাহলে কত কয়টা আছে আমাদের, একটু গুনে দেখি, 2 2 4 আছে 10, 10 আর 2 12, 18, 18 10 28, আর কত হবে এখানে তো এভাবে অর্থ ছিল 9 সরি 2 আর হলো 9, কারণ আমরা জানি যে 4s অরবিটালে 3d থেকে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে তো এই বলতো, তো এখানে দুইটা দিয়ে পরে এখানে থাকে, কিন্তু না এটা এরকম হয় না। কেন হয় না? ওই যে বললাম পূর্ণ ইলেকট্রন না, সে পূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় বেশি শক্তিশালী, বেশি স্থিতি, এই কারণে সে কি করে এখানে এভাবে করে এই যে 4s অরবিটালে, 4s অরবিটালে একটা ইলেকট্রন যাবে আসলে মূলত। এবার দেখো একটা ভালো একটা টপিক, তো এইটা তোমাদের এইটা কিন্তু অনেকবার আসছে তোমাদের যে এটা দেখো এখানে তোমাদের এর মধ্যে দেখো, তাহলে এখানে আমরা মোটামুটি লিখতে পারি কি ঠিক এইভাবে, যে এখানে 3s আর এখানে আছে কত 4s, তাহলে লিখতে পারি 4 অর্থাৎ n - 1 ইনটু d 5, 4 অর্থাৎ 4 1 ইনটু d 5 আর 4s 1, এটা এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, তাহলে এই ক্ষেত্রে লিখতে পারবো কি যে 4 - 1 ইনটু d আর 4s 1। তোমাদের এখান থেকে অনেকবার প্রশ্ন আসে, তাহলে এখানে যদি এটা বলতে কি বোঝো, এটার উত্তর এখানে আছে দেখো, এই যে এটা আর এটার মধ্যে, এটা এবং এটার মধ্যে আছে। ওকে, আশা করি বুঝতে পারবে। এখন দেখো এই যে আমাদের উপশক্তি স্তরে এসপিডি, এই এসপিডি এর মিনিং জানো? এসপি আসলে কি হবে, শার্প, প্রিন্সিপাল, ডাইমেনশন এন্ড ফান্ডামেন্টাল। শার্প, প্রিন্সিপাল, ডাইমেনশন, ফান্ডামেন্টাল। এবং আমরা যে অরবিট এবং অরবিটালের কথা বলি, অরবিট এবং অরবিটালটা কি দেখো, এই যে এইটা যে কক্ষপথটার না, এটাকে বলবো অরবিট। এই যে কক্ষপথ এটাকে বলবো অরবিট। আর এই কক্ষপথের যেখানে এই ইলেকট্রনের আধিক্য বা যেখানে ইলেকট্রন পাবো এটাকে বলবো অরবিটাল। তাহলে অরবিট এবং অরবিটালের মধ্যে তোমাদের অনেক সময় একটু সমস্যা হয়, তবে বলে দেবো অরবিটটা কি, অরবিটাল এই যে টোটাল কক্ষপথ এটা, আর অরবিটাল যেখানে এই ইলেকট্রন আধিক্য বা ঘনত্ব থাকে সেটা। ওকে, তাহলে অবশ্যই তোমরা